হ্যাঁ, নমস্কার। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি এবার তোমাদের আজকে যে অংশটি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে ভাষার যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম অর্থাৎ ধ্বনিতত্ত্ব তারই তৃতীয় পর্ব নিয়ে। আমরা আগের দিন ধ্বনি মূল এবং সহধ্বনির আলোচনায় ছিলাম, তাই তো? তো সেক্ষেত্রে আমরা ধ্বনি মূল এবং সহধ্বনি কাকে বলে সেগুলো জানছিলাম। ধ্বনিমূল হচ্ছে ভাষায় আমাদের বাকযন্ত্র থেকে যে সমস্ত নির্গত যে ধ্বনিগুলি ভাষায় ব্যবহৃত হয় তাকে আমরা মূল ধ্বনিমূল বা স্বনিম বলছি, এবং এই মূল ধ্বনিমূল বা স্বনিমের যে উচ্চারণ বৈচিত্র্য দেখা দিচ্ছে তাকে আমরা বলছি কি সহধ্বনি, এবং সেগুলো আমরা বিভিন্ন উদাহরণের সাহায্যে তোমাদেরকে বোঝাচ্ছিলাম। এরপর আমরা বইয়ের আলোচনাতে তোমাদের বারবার বলেছি টেক্সট খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে দেখো আমরা পেজ নাম্বার 117-এ ছিলাম, যেখানে আমরা ওই আলতা, লঙ্কা এবং উল্টো এই তিনটি লয়ের যে উচ্চারণ বৈচিত্র্য দিয়ে আমরা সহধ্বনিটাকে বোঝাচ্ছিলাম। আচ্ছা, তাহলে দেখো, অর্থাৎ প্রতিবেশ বিশেষে মানে কি স্থান বিশেষে বাংলার লয়ের 3 রকম উচ্চারণ হচ্ছে, তাই তো? তাহলে ল হচ্ছে একটা ধ্বনিমূল, কারণ সে ভাষায় ব্যবহৃত হচ্ছে বাকযন্ত্র থেকে নির্গত একটি ধ্বনি। এর আবার 3 রকম উচ্চারণ ভেদ পাওয়া যাচ্ছে, তাই তাকে সেই 3 রকম উচ্চারণ ভেদকে আমরা কি বলছি? সহধ্বনি বা পূরক ধ্বনি। তাহলে ল বলার সময় বাস্তবে আমরা উচ্চারণ করি কি, এই 3টে যে লয়ের উচ্চারণ প্রতিবেশ রয়েছে, স্থান রয়েছে, তার যে কোনো একটি দিয়ে উচ্চারণ করি। তবে যেটি উচ্চারণ করি না কেন আমরা জানি যে আমাদের টার্গেট বা লক্ষ্য হলো মূলধ্বনি ল, তাই তো? ল বলাটাকে আমরা লক্ষ্য করে উচ্চারণ করি। সহধ্বনির উচ্চারণ প্রতিবেশ নির্ভর। প্রতিবেশ নির্ভর বলতে বোঝায় উচ্চারণ প্রবাহে আগের বা পরের কোনো ধ্বনির প্রভাবে কোনো ধ্বনিমূলের একটি নির্দিষ্ট সহধ্বনির উচ্চারিত হওয়া। মানে হচ্ছে এই যে লঙ্কার ল, উল্টোর ল এবং আলতার ল, ঠিক আছে, এই যে উচ্চারণ হচ্ছে সেইগুলো যেহেতু লগুলো এই স্থানে উচ্চারণ হচ্ছে এই কারণে যে তার আগে বা পরে কি ধরনের ধ্বনি রয়েছে তার ওপর প্রভাব বিস্তার করে ওই লটার স্থান কিন্তু পরিবর্তিত হচ্ছে, ল উচ্চারণের স্থান। সেই জন্য সহধ্বনি পুরোপুরি হচ্ছে প্রতিবেশ নির্ভর ধ্বনি, অর্থাৎ কোথায় কোন স্থানে সেই ধ্বনিটি উচ্চারিত হচ্ছে সেইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই কারণে সহধ্বনির ক্ষেত্রে প্রতিবেশ হচ্ছে ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। প্রতিবেশ মানে হচ্ছে কোন স্থানটা উচ্চারিত হচ্ছে, ঠিক আছে? এরপরে দেখো, পূর্বে যে 7টি স্বরধ্বনি এবং 28টি ব্যঞ্জন ধ্বনির তালিকা দেওয়া রয়েছে তার প্রতিটি বাংলার ধ্বনিমূল, ঠিক আছে? তোমাদের দুটো চার্ট আমরা বলেছি, 7 রকমের স্বরধ্বনি আমরা বলেছি, ই, উ, এ, ও, এ ও অ, আ, এই 7টি স্বরধ্বনি এবং 28টি ব্যঞ্জন ধ্বনি দেওয়া রয়েছে। দেখো 30টি ব্যঞ্জন ধ্বনি রয়েছে, তার মধ্যে স এবং ঢয়সির নড়ার অস্তিত্ব নিয়ে বিতর্ক আছে, ঠিক আছে? বাংলা শব্দে স শুধুমাত্র যুক্তধ্বনিতে উচ্চারিত হয়, মানে যুক্তধ্বনি মানে হচ্ছে অন্য কোনো বর্ণের আরেকটি ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে সবসময় স ব্যবহৃত হয়। একক ব্যঞ্জন হিসেবে বিদেশি শব্দে এর উচ্চারণ থাকলেও বাংলা শব্দে দন্তস্বর একক উচ্চারণ সেভাবে কিন্তু নেই, ঠিক আছে? সেই কারণে এই বাংলা ব্যঞ্জন ধ্বনিতে দন্তস্বর স্থান নিয়ে বিতর্ক রয়েছে। আর খুব পরিশীলিত উচ্চারণ ছাড়া ঢয়সির নড়া এবং ডয়সির নড়ার উচ্চারণে তফাৎ করাই যায় না, সেই জন্য দুটোই ডয়সির নড়া হয়ে যায়। যেহেতু বারবার বলছি তোমাদের ধ্বনিতত্ত্বের আলোচনা কিন্তু পুরোপুরি মৌখিক, মুখের ভাষা শুনে যেটা আমরা কানে শুনছি, তাহলে দেখো ডয়সির নড়া আর ঢয়সির নড়ার উচ্চারণ কিন্তু সেম, সেই জন্য ওই ঢয়সির নড়ার উচ্চারণটা ডয়সির নড়া হিসেবেই ধরে নেওয়া হয়, তাহলে তার অস্তিত্ব নিয়েও বিতর্ক আছে। তাই যদি তোমাদের প্রশ্ন আসে যে বাংলা স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত, স্বরধ্বনি তো 7টি, ব্যঞ্জনধ্বনিতে তোমরা যদি 30টি লেখো তাহলে সেক্ষেত্রেও উল্লেখ করে দেবে এই দন্তস্ব এবং ঢয়সির নড়ার কথা। যদি 28টি লেখো সেক্ষেত্রেও উল্লেখ করে দেবে যে 30টি রয়েছে কিন্তু বিতর্কিত স্থানে রয়েছে দন্তস্ব এবং ঢয়সির নড়া, এটা অবশ্যই কিন্তু মেনশন করে দেবে। এরপর আমরা জানবো কি ধ্বনিমূল এবং সহধ্বনির সম্পর্ক। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। দেখো তোমাদের বইয়ে খুব সুন্দর পয়েন্ট করে দেওয়া রয়েছে, এই পয়েন্টগুলোই খুব ভালোভাবে পড়বে। দেখো, ধ্বনিমূল এবং সহধ্বনির সম্পর্ককে 3 ভাগে ভাগ করা হয়েছে, 3টে পয়েন্ট রয়েছে। দেখো, প্রতিটি ধ্বনিমূল হলো এক একটি ধ্বনি পরিবার, প্রতিটি ধ্বনিমূলই হলো এক একটি ধ্বনি পরিবার। সহধ্বনিগুলি সেই পরিবারেরই
কি হচ্ছে সদস্য। তাহলে দেখো তাহলে কি বলা হচ্ছে যে প্রতিটি ধ্বনিমূল হলো এক একটি ধ্বনি পরিবার। যেমন পরিবারের যেমন একজন মূল বা প্রধান থাকেন এবং তার অন্যান্য সদস্যরা হচ্ছে সেই পরিবারেরই সদস্য, ঠিক সেই রকমই একটি ধ্বনিমূল হলো কি যে সেই পরিবারের প্রধান এবং তার যে উচ্চারণ বৈচিত্র্য অর্থাৎ যে সহধ্বনিগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেই পরিবারেরই মানে সেই ধ্বনিমূলটির পরিবারেরই কি সদস্য বা অঙ্গ। কোনো পরিবারের সদস্য সংখ্যা বেশি বা কোনো পরিবারের সদস্য সংখ্যা কম, যেমন ল পরিবারের সদস্য সংখ্যা 3, একই পরিবারের সদস্যরা দুটি শর্ত পূরণ করে, তাদের মধ্যে কি থাকবে উচ্চারণগত মিল কিন্তু তাদের মধ্যে থাকতেই হবে সহধ্বনিগুলোর মধ্যে। আরেকটা কি যে সদস্যরা পরস্পরের সঙ্গে পরিপূরক অবস্থানে থাকবে, অর্থাৎ একজনের বদলে অন্যজন উচ্চারিত হবে না। মানে কি যেমন লঙ্কা বলতে গেলে ল এর যে উচ্চারণ স্থান সেটা সেখান থেকেই উচ্চারিত হতে হবে, অন্য স্থান থেকে উচ্চারণ করলে কিন্তু তা হবে না। সেই জন্য মানে কি পরিপূরক অবস্থানে থাকবে, মানে একজনের বদলে অন্যজন কিছুতেই উচ্চারিত হবে না। তাহলে এই দুটি শর্ত কিন্তু পূরণ করলে তবেই একাধিক ধ্বনি গণ্য হতে পারবে পরিবারের সদস্য হিসেবে। ঠিক আছে, নেক্সট যে সম্পর্ক দেখো, ধ্বনিমূল হচ্ছে একটা কল্পনা যার বাস্তব উপলব্ধি হলো সহধ্বনি, অর্থাৎ একাধিক সহধ্বনির বাস্তব উচ্চারণের আড়ালেই একটি করে কাল্পনিক ধ্বনিমূল রয়েছে। লয়ের অস্তিত্ব কাল্পনিক বা মানসিক, এর 3টি সহধ্বনি হলো ভাষার বাস্তব বা আসলে উচ্চারিত। তাহলে দেখো ল হচ্ছে একটা ধ্বনিমূল, এটা একটা কল্পনা যে ল একটা ধ্বনিমূল, ঠিক আছে, তার বাস্তব প্রয়োগ ঘটছে বিভিন্ন শব্দে, তার বাস্তব প্রয়োগ ঘটছে কার সাহায্যে এই ধ্বনিমূলেরই সহধ্বনিগুলোর সাহায্যে। তাহলে দেখো বাস্তব প্রয়োগ হচ্ছে কিন্তু এই সহধ্বনি, অর্থাৎ ধ্বনিমূল হচ্ছে একটা কল্পনা, ল হচ্ছে একটা কল্পনা, তার 3টে যে প্রয়োগ সেটা কিন্তু ভাষায় বাস্তবে প্রয়োগ হচ্ছে, তাই তো তার মানে কি আসলে উচ্চারিত হচ্ছে তার এই 3টি রূপ। সেই জন্য লকে যদি আমরা একটি কল্পনা হিসেবে ধরি তাহলে তার বাস্তব প্রয়োগগত রূপ হচ্ছে কি তার সহধ্বনি। 3 নম্বর, ধ্বনিমূল ভাষায় অর্থের তফাৎ করতে সমর্থ, কিন্তু সহধ্বনি অর্থের তফাৎ করতে পারে না। তাহলে দেখো ধ্বনিমূল, আবার ধরো আমি বলছি গাছ, গাছ, ঠিক আছে, এবার গাছের ছয়ের যে প্রতিটি একটি ধ্বনিমূল, তাই তো গ একটি ধ্বনিমূল, আ একটি ধ্বনিমূল, ছ একটি ধ্বনিমূল, অ একটি ধ্বনিমূল। সেক্ষেত্রে থেকে আমি যদি এখন ছকে বদলে দিই, ঠিক আছে, ছয়ের জায়গায় যদি আমি এখন ল বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে কি হয়ে যাচ্ছে গাল। গাছ মানে আমি একটা গাছকে বুঝছি, বনস্পতি বা উদ্ভিদ, আর গাল মানে আমাদের যে শরীরের অঙ্গ গাল, ঠিক আছে, মুখের একটি অঙ্গ বিশেষ। তো তাহলে দেখো এই যে ধ্বনিমূলের বদল ঘটে গেলে কি হচ্ছে শব্দের অর্থের কিন্তু বদল হয়ে যাচ্ছে, কিন্তু লঙ্কার ল মানে এই যে ল যে সহধ্বনিগুলো রয়েছে তাদের কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, ঠিক আছে, তাদের আলাদা করে তারা অর্থ বদল করতে কিন্তু পারে না, তারা স্থানের মানে উচ্চারণের স্থান হয়তো তাদের বদল হয় কিন্তু তাদের জন্য অর্থের কিন্তু কোনো বদল হয় না। ঠিক আছে, যেমন ধরো আমি যদি এখন লঙ্কা, লঙ্কার যে উচ্চারণ, লঙ্কার উচ্চারণের মধ্যে লঙ্কার ল যেখান থেকে উচ্চারিত হচ্ছে এবং আলতা, আলতা হচ্ছে দন্ত, ঠিক আছে, আর উল্টো হচ্ছে মূর্ধন্য, ঠিক আছে, মূর্ধন্য ল আর মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে, আর আলতা হচ্ছে দন্তের সাহায্যে উচ্চারিত, দাঁতের সাহায্যে উচ্চারিত হচ্ছে। কিন্তু দেখো আমি যদি এখন উল্টোর জায়গায় আমি যদি লটা আমি দন্তমূলীয় ল বা দন্ত ল হিসেবে ব্যবহার করি লটাকে, তাহলেও কিন্তু শব্দটার অর্থের কিন্তু কোনো বদল হবে না। ধরো আমি উল্টো এভাবে না বলে যদি এখন উল্টো উল্টো এরকম ভাবে বলি, হয়তো উচ্চারণটা অদ্ভুত শোনাবে কিন্তু অর্থর কিন্তু বদল হবে না। তো সেক্ষেত্রে বোঝা গেল যে ধ্বনিমূল কিন্তু অর্থ বদল করতে পারে কিন্তু সহধ্বনি কিন্তু করতে পারে না। ঠিক আছে, এরপর দেখো ধ্বনিমূল না সহধ্বনি এটা চেনা,
শনাক্তকরণ করা, এটাও একটা বিষয়। দেখো, ধ্বনিতত্ত্বের অন্যতম দায়িত্ব হলো ভাষায় উচ্চারিত বিভিন্ন ধ্বনির মধ্যে ধ্বনিমূল এবং কোনটা সহধ্বনি সেটা শনাক্ত করা। সূক্ষ্মভাবে বলতে হয় কোন ধ্বনিটি কোন ধ্বনিমূল পরিবারের সহধ্বনি তা শনাক্ত করা। মানে কি, যে ধ্বনিগুলো আমরা শুনছি সেটা কোন ধ্বনিমূলের পরিবারের অন্তর্ভুক্ত সহধ্বনি সেটাকে চিনতে পারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কাজের কয়েকটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো আমরা জানবো। সেই পদ্ধতিগুলো কি দেখো, ন্যূনতম শব্দজোড় একটা, আরেকটা হচ্ছে পরিপূরক অবস্থান, আর একটা হচ্ছে মুক্ত বৈচিত্র্য। এগুলো কিন্তু আমরা জানবো, ঠিক আছে। এর মধ্যে ন্যূনতম শব্দজোড় হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ প্রশ্ন আসে। ন্যূনতম শব্দজোড় কি সেটা আমরা এবার এখন জানবো। দেখো, দুটো যে ধ্বনি, দুটো ধ্বনির মধ্যে সব দিক থেকে মিল থাকলেও যদি একটি ধ্বনির পার্থক্য থাকে ও সেই পার্থক্যের জন্যই যদি শব্দ দুটির অর্থ সম্পূর্ণ বদলে যায়, ঠিক আছে, তখন সেই শব্দ দুটিকে বলা হচ্ছে কি ন্যূনতম শব্দজোড়। ধরো অনেকগুলি দুটি ধ্বনি রয়েছে, দুটি ধ্বনির সমাবেশ রয়েছে, দুটি ধ্বনির মধ্যে সব দিক থেকে মিল রয়েছে, কিন্তু যদি একটি ধ্বনির পার্থক্য থাকে তবে সেই পার্থক্যের জন্যই শব্দ দুটির মধ্যে অর্থ বদলে যায়, তবে সেই শব্দ দুটিকে কিন্তু ন্যূনতম শব্দজোড় বলা হচ্ছে, ঠিক আছে। ধরো দুটো শব্দ আমি বলছি, ধরো জাল ও জাম, ঠিক আছে, জাল ও জাম, এই শব্দ জোড়ে সেখানে দুটো ভিন্ন শব্দের মধ্যে দেখো ন্যূনতম পার্থক্য বর্তমান রয়েছে উচ্চারণের। দেখো, জাল, জাল হচ্ছে কি জ প্লাস আ প্লাস ল প্লাস অ, আর জামে আমরা পাচ্ছি কি জ প্লাস আ প্লাস ম প্লাস অ। তাহলে দেখো, তিনটি ধ্বনি এক, শুধু একটি ধ্বনির পার্থক্য আমরা পাচ্ছি, সেটা কি ল, আর একটা জায়গায় পাচ্ছি আমরা কি ম। তাহলে এই যে দেখো, তাহলে দেখো উচ্চারণের প্রায় সব দিক থেকে এক, শুধু ন্যূনতম একটি ধ্বনির শুধু পার্থক্য রয়েছে, এবং সেই একটি ধ্বনির পার্থক্যের জন্য, একটি ধ্বনিমূলের পার্থক্যের জন্য কি হয়ে যাচ্ছে, পুরো শব্দ দুটির অর্থই কি হয়ে যাচ্ছে, সম্পূর্ণ বদলে যাচ্ছে, ঠিক আছে। তবে তখনই সেই দুটি শব্দকে বলা হচ্ছে কি ন্যূনতম শব্দজোড়, অর্থাৎ শব্দ দুটির উচ্চারণ প্রায় একই, শ্রুতিগত দিক থেকে উচ্চারণ প্রায় এক, শুধুমাত্র ন্যূনতম পার্থক্য, ন্যূনতম মানে সামান্য, এই যেহেতু ল আর ময়ের যে একটি ধ্বনির যে পার্থক্য, একটি ধ্বনির পার্থক্যের জন্য দুটো শব্দের অর্থ ভিন্ন হয়ে যাচ্ছে, তখন এই দুটো শব্দকে একত্রিত করে বলা হচ্ছে কি ন্যূনতম শব্দজোড়। ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্থাৎ ন্যূনতম শব্দজোড়ে উচ্চারিত দুটি ধ্বনি ভাষার দুটি পৃথক ধ্বনিমূল, তাই তো। তাহলে দেখো, যেমন দেখো, মানে ধরো যে দুটো ধ্বনি, তার মানে এই দুটো ধ্বনিমূল কিন্তু ভাষায় পৃথক দুটি ধ্বনিমূল, তাই তো। তাদের কারণ তারা ব্যবহৃত হচ্ছে এবং শব্দের অর্থকে বদলে দিতে পারছে। এরপরে দেখো আরো অনেক উদাহরণ দেওয়া রয়েছে বইয়ে, দেখো যেমন থালা তালা, নরম গরম, দশক দমক, দরগা দরজা, ঝুল ঝোল, তিল তেল, ভালো কালো, দাম দান। দেখো, প্রায় একই রকম, খুব সামান্য একটি মাত্র ধ্বনি, দুটো শব্দেরই একটি একটি ধ্বনির যে পার্থক্য বিদ্যমান, সেই কারণে কিন্তু দুটি পৃথক, যেহেতু ভাষার দুটি পৃথক ধ্বনিমূল, সেই কারণে শব্দ দুটির অর্থ কিন্তু বদলে যাচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা জানছি কি পরিপূরক অবস্থান। দেখো, উচ্চারণ ভাবে মিল আছে এমন যে ধ্বনিগুলি নিজেদের নির্দিষ্ট প্রতিবেশে উচ্চারিত হয়, অর্থাৎ একটির জায়গায় অন্যটি উচ্চারিত হয় না, অর্থাৎ পরিপূরক অবস্থানে থাকে, সেই ধ্বনিগুলিকে কোনো একটি ধ্বনিমূলের সহধ্বনি হিসেবে শনাক্ত করা হয়। যেমন ওপরে উল্লেখিত তিন ধরনের ল। তাহলে কি বলা হচ্ছে, উচ্চারণগতভাবে মিল আছে এমন যে ধ্বনিগুলি নিজেদের নির্দিষ্ট প্রতিবেশে উচ্চারিত হয়, অর্থাৎ একটির জায়গায় অন্যটি উচ্চারিত হয় না। তুমি যদি এখন উল্টোর ল কে তুমি যদি এখন কি বলে আলতার লয়ের মতন করে উচ্চারণ করতে চাও, তুমি কিছুতেই শব্দটা ভালোভাবে উচ্চারণ করতে পারবে না। আলতায় আমি লটা লাগাচ্ছি কোথায়, আমার ঠিক দাঁতে, আমার জিভ এসে ঠেকছে কোথায়, ঠিক দাঁতে, ঠিক আছে। এখন তুমি সেইভাবেই যদি উল্টো শব্দটা উচ্চারণ করো, তুমি পারবে না। আমি তোমাদের করে দেখাই, দেখো, উল্টো হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, এবং যথাযথ উচ্চারণ কিন্তু হচ্ছে না, স্পষ্ট উচ্চারণ হচ্ছে না। তার মানে কি,
এই ল একমাত্র কিন্তু সেই স্থানেই যদি তুমি উচ্চারণ করো, অর্থাৎ এই উল্টো লকে আমাকে জিভ নিয়ে যেতে হবে কোথায়, মূর্ধায়, মূর্ধার সাহায্যে আমাকে উচ্চারণ করতে হবে, তবেই কিন্তু সেই লয়ের যথাযথ উচ্চারণ হবে এবং শব্দটি অর্থপূর্ণ হবে এবং শ্রুতি গোচর হবে এবং অর্থগত তার যে বৈশিষ্ট্য তা বজায় থাকবে, তাই তো? তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে যে একটি তাদের উচ্চারণগত মিল থাকলেও তারা কিন্তু একটি নির্দিষ্ট স্থানেই বসছে এবং একটির জায়গায় আরেকটি কিন্তু কোনোভাবেই বসতে পারবে না, ঠিক আছে? একেই বলা হচ্ছে পরিপূরক অবস্থান, ঠিক আছে? আবার দেখো বাংলার আরেকটি উদাহরণ এখানে দেওয়া রয়েছে, দন্তস্ব এবং তালিব্যস্বর অবস্থান লক্ষ্য করলে দেখা যাবে যে বাংলা শব্দে দন্তস্ব সব সময় যুক্ত ব্যঞ্জনের প্রথম সদস্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। যুক্ত ব্যঞ্জন মানে দুটো ব্যঞ্জন ধ্বনি যখন একত্রিত হয়ে উচ্চারিত হচ্ছে তখন সেটাকে যুক্ত ব্যঞ্জন বলা হচ্ছে, তাই তো? তো এই যুক্ত ব্যঞ্জনের প্রথম সদস্য হিসেবে সবসময় থাকছে এবং কিসের কিসের পাশে পরে কোন কোন ব্যঞ্জনগুলোর সাথে বসছে, প, ফ, ত, থ, ক, খ, ম, ন, র, ল এগুলোর সঙ্গে উচ্চারিত হয়। যেমন স্পর্শ, স্ফটিক, ঠিক আছে, স্তূপ, তারপরে হচ্ছে স্থান, দেখো প্রতিটা, দেখো বাক্স বা স্কন্ধ, এরপরে স্খলন, ম দিয়ে দন্তস্ব আগে থাকলে হচ্ছে স্মরণ বা স্মিত, আচ্ছা, এরপরে ম দিয়ে সম্মান, সরি কি বলছি, স্মিত, এরপরে রয়েছে ন, ন রয়েছে স্নান, তারপরে রয়েছে হচ্ছে বয়সিন্নরা, বয়সিন্নরা ধরো শ্রী, ঠিক আছে, এরপরে ল, ল হচ্ছে শ্লীল, ঠিক আছে, এইগুলো। তো তাহলে দেখো এই প্রতিবেশগুলোতে তালিব বসা কখনোই কিন্তু সেভাবে উচ্চারিত হতে পারছে না, ঠিক আছে? আর এই প্রতিবেশগুলি ছাড়া সর্বত্রই কি হচ্ছে, তালিব বসা উচ্চারিত হচ্ছে, দন্তস্ব উচ্চারিত হচ্ছে না, ঠিক আছে? অর্থাৎ বাংলা শব্দের নিরিখে দন্তস্ব এবং তালিব বসা ধ্বনি দুটি পরিপূরক অবস্থানে উচ্চারিত হয়। মানে কি, কিছু কিছু শব্দের জন্য সবসময় দন্তস্বই কিন্তু এগুলোর আগে বসবে, তালিব বসা কিছুতেই বসতে পারবে না, কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে আবার শুধু তালিব বসাই বসবে, তার আগে কিন্তু দন্তস্ব কিছুতেই বসবে না। অর্থাৎ দেখো তালিব বসা এবং দন্তস্ব একে অপরের পরিপূরক অবস্থানে কিন্তু রয়েছে, ঠিক আছে? কিন্তু যদি বাংলায় মিশে যাওয়া অসংখ্য ইংরেজি ঋণ শব্দের দিকে তাকানো হয় তখন দেখা যাবে যে যুক্ত ব্যঞ্জন ছাড়াও অন্যান্য প্রতিবেশেও দন্তস্ব কিন্তু উচ্চারিত হচ্ছে। যেমন ধরো সিনেমা, সিনেমা এই শব্দটা কিন্তু ইংরেজি শব্দ, বিদেশি শব্দ, কিন্তু এমনভাবে এখন বাংলা ভাষায় প্রবেশ করেছে এই সিনেমা শব্দটি যে সেটা যেন মনে হয় যেন বাংলারই নিজস্ব শব্দ। তো সেক্ষেত্রে দেখো দন্তস্ব দিয়ে কিন্তু আমরা সিনেমা শব্দটি ব্যবহার করছি, সেক্ষেত্রে কিন্তু দন্তস্ব পৃথকভাবে বসতে পারছি, কিন্তু এমনি বাংলা ভাষার ক্ষেত্রে দন্তস্ব স্বাধীনভাবে এককভাবে কিন্তু কখনোই ব্যবহৃত হয় না, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু ধ্বনিমূল এবং সহধ্বনিকে পৃথক করা হচ্ছে, ঠিক আছে? এবং গ, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দুটি ধ্বনি পার্থক্যমূলক অবস্থানে রয়েছে। আমি তোমাদের বললাম 3 ভাবে শনাক্ত করা যায়, এবার এটা হচ্ছে মুক্ত বৈচিত্র্য। দেখো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দুটি ধ্বনি পার্থক্যমূলক অবস্থানে রয়েছে আপাত বিচারে ন্যূনতম শব্দজোড়ের মতো, কিন্তু জোড়া শব্দ দুটির মধ্যে অর্থের কোনো পার্থক্য নেই। যেমন গাঢ় শব্দটা কারো উচ্চারণে গাঢ়, কারো উচ্চারণে আবার গাঢ়, ঠিক আছে? মানে ঢয়শিন্নরা এবং ডয়শিন্নরার যে উচ্চারণের পার্থক্য সেটা দেখো। ধরো গাঢ় কথাটা কিন্তু ঢয়শিন্নরা আমরা বানানে লিখছি, উচ্চারণটা গাঢ় হওয়ার কথা, কিন্তু অনেকে গাঢ় বলছে, গাঢ়, ঠিক আছে, গাঢ় না বলে গাঢ় বলছে। তো এই যে ডয়শিন্নরা এবং ঢয়শিন্নরার যে উচ্চারণ ভেদ, মানে কি দেখো দুটো ধ্বনির পার্থক্যমূলক অবস্থানে রয়েছে, ডয়শিন্নরা এবং ঢয়শিন্নরা দুটো আলাদা ধ্বনি, দুটো পার্থক্যমূলক অবস্থানে রয়েছে, কিন্তু উচ্চারণ দুটোরই কি এক, ঠিক আছে?
এবং তার এই সরি কি বলছি, ভুল বললাম, উচ্চারণ দুটো একটা, মানে ধ্বনি দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু এদের অর্থের কিন্তু কোনো মিল নেই। কিন্তু কারোর কাছে উচ্চারণে কেউ গাঢ় শব্দটিকে কেউ গাঢ় রূপেই উচ্চারণ করছেন, কেউ কেউ আবার গাঢ় রূপে উচ্চারণ করছেন। তো অর্থের কিন্তু কোনো পার্থক্য হচ্ছে না, ধ্বনি দুটো বদলে যাচ্ছে, কারণ কেউ উচ্চারণ করছে ঢয়সিন নড় হিসেবে, কেউ উচ্চারণ করছে ডয়সিন নড় হিসেবে, কিন্তু ধ্বনি দুটোর কিন্তু কোনো অর্থের মানে ধ্বনি দুটো বদলে গেলেও মানে অর্থের মানে মিনিং এর কিন্তু কোনো বদল হচ্ছে না। গাঢ় মানে যেরকম রয়েছে, গাঢ় বললেও কিন্তু আমরা একই অর্থই কিন্তু বুঝছি। ঠিক আছে, এই তফাতের ওপর প্রতিবেশের কোনো প্রভাব কিন্তু নেই, বরং এটি অভ্যাস বা সামর্থ্য অনুযায়ী যেমন খুশি উচ্চারণ করা যেতে পারে। এই রকম উচ্চারণকেই বলা হয় হচ্ছে ধ্বনির মুক্ত বৈচিত্র্য। অর্থাৎ এখানে প্রতিবেশের প্রভাব কিন্তু কোনোভাবেই পড়ছে না, এটা খুব স্বাধীনভাবেই যেমন খুশি উচ্চারণ করা যেতে পারে। সেই কারণেই এই উচ্চারণ ভেদকে বলা হচ্ছে মুক্ত বৈচিত্র্য। এই মুক্ত বৈচিত্র্যের ধ্বনিগুলিও ভাষায় সহধ্বনি বলেই গণ্য। যেমন বাংলায় ঢয়সিন নড়কে ঘিরে বিতর্কটা হলো মানে বিতর্কটা হলো এটি, কারো উচ্চারণে ধ্বনিমূল, আবার কারণ উচ্চারণে হচ্ছে ডয়সিন নড়ার সহধ্বনি। ব্যাপারটা এই কারণেই কিন্তু এই 28টি ব্যঞ্জন ধ্বনি ধরা হয়, এই কারণেই যে যেহেতু কারোর উচ্চারণে ঢয়সিন নড়া একটি স্বাধীন ধ্বনিমূল, আবার কারোর উচ্চারণে কিন্তু সেটা ডয়সিন নড়ার সহধ্বনি হয়ে উঠছে। ঠিক আছে, তো সেই জন্যই কিন্তু এখানে বিতর্ক অবস্থান করছে। তো আমরা এই ধ্বনিমূল এবং সহধ্বনি শনাক্তকরণের তিনটি বৈচিত্র্য সম্পর্কে জানলাম, বা তিনটি পদ্ধতি। একটা হচ্ছে ন্যূনতম শব্দজোড়, আর একটা হচ্ছে পরিপূরক অবস্থান, আর একটা হচ্ছে মুক্ত বৈচিত্র্য। ঠিক আছে, পরবর্তী আলোচনা পরবর্তী ভিডিওতে হবে। নমস্কার।